তত্ত্বাবধায়ক পুনর্বহালে আপিল বিভাগের রায় চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর, গণতন্ত্রের জন্য মাইলফলক বললেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক পুনর্বহালে নতুন দিগন্তের সূচনা করবে বলছে বিএনপি। রায়ে সন্তুষ্ট জামাত, আগামী নির্বাচন পাতানো হলে প্রতিহতের হুঁশিয়ারি। পাবনার বিভিন্ন অঞ্চলে নদীর প্রবাহে নেট পদ্ধতিতে চলছে মাছ চাষ, প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তা দিচ্ছে মৎস্য বিভাগ। এবং ডেঙ্গুর হটস্পট বরগুনায় কমছে না ভয়াবহতা, বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা, নিয়ন্ত্রণে প্রশাসনের উদাসীনতার অভিযোগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন আহার মুক্তি। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। আজ দেশের সকল সেনাবাহিনী, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পৃথক পৃথক বাণী প্রদান করেছেন। অবশেষে ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার তা পুনর্বহালের রায় দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে এই রায় দেওয়া হয়। তবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে এই অবস্থা কার্যকর হবে। এই রায়কে গণতন্ত্রের জন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মেজবা রহমানের রিপোর্ট। 14 বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ। পরে এই রায়কে পুঁজি করে দলীয় সরকারের অধীনে 3টি বিতর্কিত নির্বাচন করে ক্ষমতায় টিকেছিলেন পতিত শেখ হাসিনা। গত বছরের জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আবারও সর্বোচ্চ আদালতে ওঠে বিষয়টি। তারই ধারাবাহিকতায় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় ঘোষণা হলো আজ। রায়ে সন্তুষ্ট আইনজীবীরা বলেন, এই রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য সৃষ্টি হয়েছে। আমরা মনে করি যে এটা খুশি না, খালি ঈদের দিন আমাদের মনে হচ্ছে। তার কারণ বিএনপি খালি খুশি না, সারা জাতি খুশি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে সংবিধানের প্রবর্তনের মাধ্যমে মৌলিক যে কাঠামো, এই কাঠামোটা সুপ্রতিষ্ঠিত হয়েছে। রিভাইভ, রেস্টোর বাট নট কার্যকর। রিভাইভ, রেস্টোর বাট নট এনফোর্সেবল। কার্যকর না, কার্যকর হবে প্রসপেক্টিভলি। প্রসপেক্টিভ মিনিং দেয়ার বাই চতুর্দশ সংসদ নির্বাচনের পর থেকে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ত্রুটিপূর্ণ ও কলঙ্কিত এই রায় বাতিলের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে প্রত্যাশা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে 1996 সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আনা হয়েছিল। সেইটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে এটাকে সাংবিধানিক হিসেবেই ঘোষিত হলো। আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত জাতীয় সংসদ এ পরিবর্তন করতে পারবে বলেও জানান তিনি। পূর্বাবস্থায় ফিরে গেল এবং এটা কার্যকরী হবে নেক্সট পার্লামেন্ট ডিজলভ হওয়ার পরবর্তী 15 দিনের মধ্যে যেটা আছে সেই বিধানটা পুনর্বহাল হলো। 14 বছর পর আপিল বিভাগের রায়ে আবার ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত সংবিধানে থাকবে তা ঘুমন্ত অবস্থায়। আইনজ্ঞরা বলছেন, এই রায়ের আলোকে তা পরিবর্ধন করতে পারবে জাতীয় সংসদ। সুপ্রিম কোর্ট থেকে মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির নেতারা জানান, এ রায় নতুন দিগন্তের সূচনা করবে। এর মাধ্যমে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেয়েছে বলেও মন্তব্য করেন তারা। এতে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে বলেও মনে করেন বিএনপির নেতারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম খুনের শিকার পরিবার, 24-এর আন্দোলনে শহীদ ও আহতদের পরিবার সহ অসহায় দুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার।
সারা দেশ থেকে আসা হতাহত পরিবারের সদস্যরা তারেক রহমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান তারা। আমার বড় ছেলের বয়স 9, ছোট ছেলের বয়স 5। আজকে তারা বাবা হারা হয়েছে, আমি স্বামী ছাড়াও হয়েছি। তারেক রহমান যেভাবে আপনাদেরকে এভাবে উপস্থিত করছে, আগামী দিনে তো এই জিনিসটা করবেন। দেশের যে কোনো সংকটে বিএনপি এই মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশনায় আমাদের এই মানবিক কার্যক্রম যাতে অব্যাহত থাকে সারা জীবনের জন্য, সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমরা যদি এই বাংলাদেশে দায়িত্ব দেই, তাহলে দেখবেন ওনার পিতার মতো উনিও ইনশাআল্লাহ এই বাংলাদেশে গড়বেন কাঁধে কাঁধ মিলে আপনাদের। তিনি খুব আগে ভাগেই উপলব্ধি করলেন যে এই পরিবারগুলো যেন কোনোভাবে আমাদের এই সাংগঠনিক তৎপরতার মাঝে হারিয়ে যেন না যায়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই সময় অভিযোগ করেন, ক্ষমতা চিরস্থায়ী করতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেরে ফেলার কারণটা তিনি ক্ষমতাকে চিরস্থায়ী করবেন, পাকাপোক্ত করবেন, আজীবন বাংলাদেশের মহারানী হিসাবে তিনি রাজত্ব করবেন, এই কল্পনা নিয়ে তিনি আদালত সাজিয়েছেন, তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে সাজিয়েছেন। এই রায়কে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলেও জানান তিনি। আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো আজকের এই রায়ের মধ্যে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় বিএনপির দীর্ঘ আন্দোলনের সফলতা। যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। বিএনপি থেকে বেরিয়ে কেউ অন্য দলের হয়ে নির্বাচন করলে তার দায় বিএনপি নেবে না বলেও জানান তিনি। গণতন্ত্রের গ্রামারের বাইরে গিয়ে কাজ করবে, তার দায়িত্ব তাদেরকে নিতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরায় সন্তুষ্টি প্রকাশ করে এই রায়কে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিয়েছে জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় আসন্ন জাতীয় নির্বাচন বিগত দিনের মতো পাতানো করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন জামাতের এই সহকারী সেক্রেটারি জেনারেল। সেই কেয়ারটেকার সরকারকে আবার পুনঃস্থাপনের জন্য তারা রায় দিয়েছেন। আমরা সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানাচ্ছি যে এই ধরনের কোনো পাতানো নির্বাচন 14, 16, 18 বা 24-এর মতো যদি কেউ করতে চান, তাহলে দেশবাসী অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ। পাবনার ফরিদপুর, সুজনগর সহ বিভিন্ন উপজেলায় নদীর প্রবাহ কাজে লাগিয়ে চলছে নেট পদ্ধতিতে মাছ চাষ। ইতোমধ্যে এভাবে মাছ চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। নদীর স্বাভাবিক প্রবাহ অক্ষুণ্ণ রাখতে সরকারি সহায়তা চান মাছ চাষিরা। প্রশিক্ষণ ও কারিগর সহ সব ধরনের সহায়তার প্রত্যয় জানিয়েছে মৎস্য বিভাগ। হুজ্জাতুল্লাহ হীরার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। পাবনার ফরিদপুর, সুজনগর সহ বিভিন্ন উপজেলায় নদীতে চলছে নেট পদ্ধতিতে মাছ চাষ। পানির প্রবাহ কমে যাওয়ায় কম খরচে ও স্বল্প পরিশ্রমে এই পদ্ধতিতে মাছ চাষে ইতোমধ্যে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। এ পদ্ধতিতে মাছের উৎপাদন বাড়ায় বাজারে চাহিদা মেটার পাশাপাশি তৈরি হচ্ছে কর্মসংস্থানেরও। লাভবান হওয়ায় দিন দিন নেট পদ্ধতিতে মাছ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। তারা বলছেন সরকারি সহযোগিতা পেলে এ খাত আরো সমৃদ্ধ হবে। আমি এই 11 বছরে খামারি হিসাবে আমার এই 24টা খাঁচা আমি তৈরি করছি স্টিল দিয়ে। উপজেলা কর্মকর্তারা আসলে পরে আমার পরামর্শ দিয়ে থাকে, তারা আমার পাশে থাকে, কিন্তু আমরা ওই রকম ভাবে সরকারি কোনো কিছু আমরা এই পর্যন্ত পাইনি। আমাদের একটাই দাবি যে উজানের জন্য কোনো বাদ না থাকে, বাদ না থাকলে জলটা চলন্ত থাকবে, তখন আমাদের মাছ ব্যবসা করতে অনেক ভালো হয়। নদীর প্রবাহ কাজে লাগিয়ে যারা নেট পদ্ধতিতে মাছ চাষ করছে তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা বললেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। যারা মাছ চাষ করছে, মৎস্যজীবী,
তাদেরকে আমরা আসলে আরও প্রণোদনা দিয়ে এবং আরও সহযোগিতা করে তাদেরকে ইতিবাচক যে ভূমিকা রাখছে সেটার জন্য আমরা তাদেরকে এগিয়ে আনতে চাই। উন্মুক্ত জলাশয়ে খাঁচা তৈরি করে তাতে নেট দিয়ে মাছ চাষ করাতে উৎপাদন বাড়ছে জানিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জানালেন, প্রবাহমান পানিতে চাষ হওয়ায় এই মাছ সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত। উন্মুক্ত জলাশয়ে কিভাবে মাছ চাষ বৃদ্ধি করা যায় তারই একটা প্রযুক্তি হচ্ছে খাঁচায় মাছ চাষ, এবং সেখানে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, অল্প জায়গাতে অধিক পরিমাণে মাছ উৎপাদন করা যায়। আর এই মাছগুলো অত্যন্ত সুস্বাদু এবং এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকি মুক্ত একটা মাছ উৎপাদন হচ্ছে। নদীর স্বাভাবিক প্রবাহ অক্ষুণ্ণ থাকা সহ সরকারি সহায়তা বাড়লে এ খাত হয়ে উঠবে সম্ভাবনাময় শিল্প। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। ডেঙ্গুর হটস্পট বরগুনার শীত মৌসুমেও কমছে না ডেঙ্গুর ভয়াবহতা। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বাসিন্দারা বলছেন, মশক নিধন কার্যক্রমের প্রশাসনের উদাসীনতায় নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। তবে সিভিল সার্জন বলছেন, নানামুখী সংকটের মধ্যেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সাগর আকনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। ডেঙ্গুর হটস্পট বরগুনায় সবচেয়ে বেশি শনাক্ত রোগীর সংখ্যা পাথরঘাটায়। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৯৭৮ জন। তবে বেসরকারি ক্লিনিকে শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩,০০০। উপজেলা পর্যায়ে মৃত্যুর সংখ্যাও বেশি এই উপজেলায়। রোগীদের অভিযোগ, চিকিৎসক, নার্স ও ওষুধ সংকটের পাশাপাশি আক্রান্তদের পরীক্ষা নিরীক্ষা করাতে হচ্ছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। যে কয়টা পরীক্ষা করাইছি সকলই বাহির দিয়ে করাইছি। তো নার্সের মানে তাদের বলাইলে তারা একটু আসতে লেট করে, তারপরে আসে না। এমন পরিস্থিতিতে মশক নিধনে দায়িত্বে থাকা স্থানীয় প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করছেন ভুক্তভোগী সহ স্থানীয়রা। প্রতি ঘরে ঘরে ডেঙ্গু আছে। এই ডেঙ্গু রোগদেরকে আমরা প্রতিরোধ করতে পারবো না বরগুনা জেলাবাসী। প্রশাসনের যে গাফিলতি, সেই গাফিলতির কারণে এখানে এই পাথরঘাটায় ব্যাপকভাবে ডেঙ্গু রোগের আক্রান্ত হচ্ছে মানুষ। বিভিন্ন জায়গায় যে এর ওষুধ ছিটানো বা অন্য কার্যক্রম এটা একদম নাই। এদিকে বরগুনা সদর, বেতাগী ও বামনা উপজেলারও একই চিত্র। চিকিৎসা সেবা নিয়ে রোগী ও স্বজনদের রয়েছে বিস্তর অভিযোগ। চিকিৎসা নাই তো, উন্নত চিকিৎসা নাই, কোনো রেসপন্স নাই রোগীর প্রতি। এখান থেকে হয়তো ইনজেকশন কিছু কিছু ওষুধ এখান থেকে দেয়, আর হয়তো বাহির দিয়ে লেখে স্লিপ করে দেয়, ওটা বাহির দিয়ে আনতে হয়। সিভিল সার্জন বলছেন, নানামুখী সংকটের মধ্যেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। উপজেলা পর্যায়ে এখন প্রকোপটা অনেকাংশে বেড়েছে। সেইখানে আমাদের যেই স্থানীয় প্রশাসন, উপজেলা পরিষদ এবং আমাদের যিনি ইউএসএফপিও মহোদয়, তারা সম্মিলিতভাবে কাজ করছেন। ডেঙ্গু মশা প্রতিরোধ করতে তারা সমস্ত কাজ করে যাচ্ছেন এবং রোগাক্রান্ত হওয়ার পরে তাদের যথাযথ চিকিৎসা ব্যবস্থা আমরা দিচ্ছি। সরকারি হিসাবে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯,৩৬৬ জন হলেও বেসরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা ২৫,০০০-এর বেশি। মৃতের সংখ্যা ৬৪ জন। আফরিন পপি, মোহনা সংবাদ। ছুটির দিনে বাজার দর জানাতে রাজশাহীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, বাজার পরিস্থিতি কি কেমন দেখছেন? সব মিলিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আজকে সাপ্তাহিক ছুটির দিন এবং শুক্রবার, সুতরাং যেহেতু দুপুর 12টার পর থেকে আসলে জুমার নামাজের প্রস্তুতি মুসল্লিরা শুরু করে দেন, সুতরাং শুক্রবার হিসাবে কিন্তু আজকে আমরা দেখছি যে গতানুগতিকভাবেই বাজারে আজকে ক্রেতাদের একটি সমাগম আমরা আছে এবং তাদের একটি চাপও আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে বিপুল পরিমাণ ক্রেতা আসলে বাজারগুলোতে আসেন, তাদের কথা মাথায় রেখেই মূলত প্রচুর পরিমাণে শাকসবজি বলি কিংবা সে শীতের সবজিগুলো এখন উঠছে সেগুলো, কিংবা যে মাছ রয়েছে, মাছ মাংসের যে বাজারগুলো রয়েছে, দোকানগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে পণ্যে একেবারে ঠাসা এবং তাদের পসরা সাজিয়ে আসলে যারা বিক্রেতা রয়েছেন তারা বসেছেন, দোকানিরা বসেছেন। এবং যেহেতু আপনি জানেন যে শুক্রবার দিন কিন্তু অনেক সময় বাজার ছাড়িয়েও বাজারের সামনে যে সড়ক থাকে সেখানেও আসলে দোকানগুলো ছড়িয়ে পড়ে।
এবং সেখানেও অনেকগুলো দোকান বসেছে এবং মূলত যদি আসলে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলি কিংবা শাকসবজির বাজারের কথা যদি বলি দাম কেমন, দামটা আসলে তুলনামূলকভাবে অনেকটাই চড়া। বিশেষ করে আমরা দেখছি যে শাকসবজির যে দাম সেটা কিন্তু অনেক বেশি এবং 100 টাকার কাছাকাছি বেশিরভাগ সবজি আমরা দেখলাম। এছাড়া যে বিষয়টি রয়েছে মাছের এই সিজনটাতে কিন্তু মোটামুটি যে সমুদ্রের যে মাছ রয়েছে কিংবা মিঠা পানির যে মাছগুলো রয়েছে এটার কি ভালো সরবরাহ আমরা দেখতে পাই। তবে আজকে আমরা যে বিষয়টি দেখছি যে এই মৌসুমে কিন্তু এখন পর্যন্ত মাছের সরবরাহ সেই অনুপাতে নেই এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাছের যে দাম সেটি কিন্তু অনেক বেশি। তবে তুলনামূলকভাবে স্বস্তির ব্যাপার হচ্ছে যে এখনও মুরগির বাজারে কিছুটা স্থিতিশীলতা রয়েছে এবং গরুর মাংসও আগের মতোই বিক্রি করা হচ্ছে। তবে সবচেয়ে এখন আমরা বাজারে কয়েকজনের সঙ্গে কথা বলে আমরা দেখলাম যে মূলত শীতের যে সবজিগুলো রয়েছে তার প্রতি আসলে ক্রেতাদের আগ্রহটা সবচেয়ে বেশি এবং এছাড়া রয়েছে এই সময় আপনি জানেন যে বেশ কিছু বিভিন্ন রকমের হরেক রকমের শাক এই সময় বাজারে ওঠে এবং সেগুলোর প্রতিও আসলে ক্রেতাদের আকর্ষণ রয়েছে, যদিও দামটা তুলনামূলকভাবে বেশি। তাছাড়া যে বিষয়টি রয়েছে আসলে দামের মূল্যটাও কিন্তু সবসময় আসলে একই মাত্রায় বা একই স্কেলে আসলে থাকে না, কারণ বাজার জানেন একটি বাজারে আসলে বাজারের ক্রেতাদের যে সামাজিক অবস্থান বা আর্থিক সক্ষমতা সেটার ভিত্তিতে কিন্তু জিনিসের যে দাম, শাকসবজির দাম বা যে মাছ মাংসের দাম সেটা কিন্তু ওঠানামা করে। সেখানেও এই যে পার্থক্যটা সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে একটি বড় ধরনের পার্থক্য হয়ে যায়, কখনো 100 টাকা থেকে শুরু করে সেটি 1000 টাকা পর্যন্ত গিয়ে ঠেকে। তো মূলত আসলে আজকে শুক্রবার হিসেবে যদি আমরা চিন্তা করি যে এখন পর্যন্ত সকালের একেবারে শুরুর দিন ক্রেতারা আসছেন, বিক্রেতারাও তাদের মালামালের পসরা নিয়ে বসছেন এবং বিক্রি কিনি চলছে। তো মুক্তি, আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ তথ্য। ধন্যবাদ আসাদ আপনাকে। 10 বছর আগে টোল আদায় বন্ধ করা হলেও নীলফামারীর তিস্তা ব্যারাজে বন্ধ হয়নি ভারী যান চলাচল। নিয়ম বহির্ভূত অতিরিক্ত ওজনের বালু ও পাথর বোঝাই ট্রাক চলাচলে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। যান চলাচল নিয়ন্ত্রণে দ্রুতই ওজন স্কেল স্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মইনুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। নীলফামারীর তিস্তা ব্যারেজ দিয়ে অতিরিক্ত ওজনের যানবাহন চলাচলে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিলেও বুড়িমারি থেকে পাথর ও বালু বোঝাই ট্রাক চলছে নিয়মিত। ব্যারেজে ব্যারিকেড দিয়েও থামানো যাচ্ছে না এসব ভারী যান। ক্ষতির পরিমাণ কমাতে ডালিয়া উন্নয়ন কর্তৃপক্ষ 10 বছর আগে টোল আদায় বন্ধ করলেও থামানো যাচ্ছে না ভারী যানবাহন চলাচল। আইন অমান্য করে পাথর ও বালু বোঝাই ট্রাক চলাচল করলেও কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তা ব্যারেজ বলে অভিযোগ স্থানীয়দের। তিস্তা ব্যারেজের উপর দিয়ে ট্রাক চলতে ট্রাকের ক্ষতি, এই যে রোডের ক্ষতি হবে। এর আগে দেখা গেছিল যে ফাটা হয়েছিল, এর কারণে তিস্তা ব্যারেজে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছিল। ভারী পাথর ট্রাক বালু নিয়ে ব্যারেজের উপর দিয়ে যায়। বুড়িমারি থেকেই ট্রাকগুলো তিস্তা ব্যারেজ দিয়ে আসতেছে, পাথরের ট্রাক। এই জন্য আপনার মানে ব্রিজটার ক্ষতি হইতেছে। এটা সরকারের প্রতি আবেদন যে এই ট্রাকগুলো না আসলে ব্রিজটা ভালো থাকবে। ব্যারেজের দুই ধারে ওজন স্কেল বসানোর মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। আমাদের মেকানিক্যাল ডিভিশনের মাধ্যমে আমরা আমাদের তিস্তা ব্যারেজের দুই পাশে ওয়েট স্কেল তৈরি করতেছি। ওটা অলরেডি এস্টিমেট মানে ওরা করা হয়ে গেছে, শীঘ্র টেন্ডার হবে। এটা যদি হয়ে যায় তাহলে আমরা আমাদের এখান থেকে ট্রাকগুলিকে র্যান্ডমলি চেক করতে পারবো। কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তিস্তা ব্যারেজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার দাবি নীলফামারীবাসীর। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা মানুষের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গায় মানব মুক্তি সংস্থার উদ্যোগে নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কৃষক দলের উদ্যোগে বিএনপির 31 দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় ব্রিধান 103 জাত চাষাবাদে উদ্বুদ্ধকরণে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের আওতায় ফসল কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ মুশফিকুর রহমানের পক্ষ থেকে কসবায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে 9 নং কাচিনা ইউনিয়ন কর্তৃক শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর ও সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির তারেক রহমানের 61তম জন্মবার্ষিকী উদযাপনে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন। মাদারীপুরের কালকিনিতে প্রবাসী সাইফুল হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথম আলো শিরোনাম করেছে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফিরে এলো। সেঞ্চুরি উৎসবে 100তম টেস্ট উদযাপন মুশফিকের। বিচারকদের বদলি, পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট। অধ্যাদেশের খসড়া অনুমোদন। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার। সশস্ত্র বাহিনী দিবস আজ। 100তম টেস্ট শতকেই রাঙালেন মুশফিক। সমকাল শিরোনাম করেছে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরেছে দেশে। দেশের 10 কোটি মানুষ নিরাপদ পানির সংকটে। দিল্লিকে চিঠির বিষয়ে চুপ পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে সশস্ত্র বাহিনী দিবস আজ। ফিরল তত্ত্বাবধায়ক সরকার। দেশ এগোলে মা বোনদের ভয় পেতে হবে না, তারেক রহমান। যুগান্তর শিরোনাম করেছে আপিল বিভাগের ঐতিহাসিক রায়, তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল। কিংবদন্তিদের কাতারে মুশফিক। জোড়া শতকে চালকদের আসনে বাংলাদেশ। বণিক বার্তা শিরোনাম করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল। পর্যটন কর্পোরেশনের বিপুল সম্পদ নামমাত্র প্রিমিয়ামে দেয়া হয়েছে বেসরকারি খাতে। চুক্তির সব কার্যক্রম বন্ধে হাইকোর্টের নির্দেশ। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম রিভাইভড। এসসি সেক্রেটারিয়েট এ স্টেপ ক্লোজার টু রিয়েলিটি। ড্রাফট ল 6 ডেথ পেনাল্টি ফর ট্রাফিকিং সিন্ডিকেট মেম্বার্স। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। তত্ত্বাবধায়ক পুনর্বহালের আপিল বিভাগের রায়। চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর। গণতন্ত্রের জন্য মাইলফলক, বললেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক পুনর্বহালে নতুন দিগন্তের সূচনা করবে বলছে বিএনপি। রায়ে সন্তুষ্ট জামাত। আগামী নির্বাচন পাতানো হলে প্রতিহতের হুঁশিয়ারি। পাবনার বিভিন্ন অঞ্চলে নদীর প্রবাহে নেট পদ্ধতিতে চলছে মাছ চাষ। প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তা দিচ্ছে মৎস্য বিভাগ। এবং ডেঙ্গুর হটস্পট বরগুনায় কমছে না ভয়াবহতা। বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। নিয়ন্ত্রণে প্রশাসনের উদাসীনতা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।